Hello, dear students. Welcome back to our channel, Mission Unity. তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তাও এই পরিস্থিতিতে যাদের মন খারাপ তাদের বলি, আমাদের বাড়িতে বসে পড়াশোনাটা ছাড়লে কিন্তু হবে না। আজ থেকে আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞান শুরু করছি। তো ক্লাস 9 এর লাইফ সায়েন্সের যে সমস্ত চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের ক্লাস 11-এ রয়েছে। সুতরাং আমরা যারা আমাদের ক্লাস 11-এ 12-এ বায়োলজি রাখবো বলে মনে করেছি তারা কিন্তু ক্লাস 9টা খুব ভালো করে পড়বো। তো চলো আমরা আমাদের ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি চ্যাপ্টারটার প্রথম পার্টটা একটু আলোচনা করি। তো প্রথমে আসছে জীবন। হোয়াট ইজ লাইফ? জীবন কি? আমাদের যে আমাদের ভিতরে ধূপ করি সেটা কি সবার মধ্যে রয়েছে? না। আমার এই পেন্টের মধ্যে রয়েছে? না। এই বোর্ডের মধ্যে রয়েছে? না। কাদের মধ্যে রয়েছে? উদ্ভিদ প্রজাতির মধ্যে কিন্তু জীবন রয়েছে এবং আমাদের প্রাণীকুলের মধ্যে জীবন রয়েছে। তো একটা জীবন থাকা মানে তার মধ্যে কি রয়েছে? পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তার বৃদ্ধি, তার প্রজনন, তার সঙ্গে তার অভিব্যক্তি, তার অভিযোজন প্রত্যেকটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে। আমাদের জানতে হবে যে কোনটা জড় বস্তু এবং কোনটা সজীব বস্তু। আমরা সকলেই হয়তো জানি যে কোনটা জড় বস্তু কোনটা সজীব বস্তু। এখনই যদি বলতে বলা হয় সকলেই বলে ফেলবো যে পেনটি হচ্ছে জড় বা বোর্ডটি হচ্ছে জড় বস্তু। কিন্তু সজীব বস্তুর উপাদানে একটা মেন পয়েন্ট আমাদের কিন্তু সংজ্ঞাকারে যদি লিখতে হয় তাহলে সেটা লিখতেই হবে। সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় বস্তু বা প্রোটোপ্লাজমীয় আবরণ। জীবন থাকা মানে বা একটি সজীব বস্তু মানে এটি কিন্তু মাস্ট প্রোটোপ্লাজমীয় আবরণ। তো প্রোটোপ্লাজম সম্পর্কে আমাদের হয়তো অনেকের হয়তো ধারণা নেই। তো প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। অর্থাৎ একটা সজীব কোষ, এটা যদি সেল মেমব্রেন হয় বা এটা যদি কোষ পর্দা হয়, এখানে যদি আমাদের নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াস ব্যতি রেখে মানে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে বাকি সেল মেমব্রেনের মধ্যে যে অংশ সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আবার বলি, সেল মেমব্রেনের ভেতর নিউক্লিয়াস ব্যতি রেখে বাকি যে পোর্শনটুকু সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এবং পুরো সাইটোপ্লাজম তার সাথে নিউক্লিয়াসটা যখন অ্যাডিশন হচ্ছে, নিউক্লিয়াসের যখন যোগ হচ্ছে, সাইটোপ্লাজমের সঙ্গে নিউক্লিয়াসটা পুরোটা নিয়ে যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। আমরা জানি সজীব কোষ মানে তাহলে প্রোটোপ্লাজম থাকবে। এছাড়াও আমরা যদি কোনো সজীব বস্তু এবং জড় বস্তুর মধ্যে ডিফারেন্স খুঁজি বা যদি বলি যে একটা সজীব বস্তুর আরো কি কি বৈশিষ্ট্য হতে পারে সেগুলো যদি আমরা দেখে নিই, যে সজীব বস্তুর আরো কি কি বৈশিষ্ট্য হতে পারে, সেটা প্রথমে আমরা বলবো প্রজনন সম্পর্কে। প্রজনন জিনিসটা কি? আমাদের জগতের সমগ্র জীবকুল কি করছে না, তার বংশ বিস্তার করছে এবং পরবর্তী বংশকুলকে বাঁচিয়ে রাখছে। তো এটা গাছেরাও প্রতিনিয়ত করে চলেছে। গাছেদের বীজ থেকে একটা আম গাছের বীজ থেকে একটা আম গাছ তৈরি হচ্ছে, বা যে কোনো সবজির বীজ থেকে সবজি হচ্ছে। সেরকমই প্রত্যেকটা জীবকুল এবং প্রত্যেকটা উদ্ভিদ প্রজাতি কি করছে, তাদের ধারাবাহিকভাবে তাদের বংশ বিস্তার করছে এবং বংশ বিস্তার করে তাদের পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে টিকিয়ে রাখছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো প্রজনন। নেক্সট আমরা যদি বলি চলন ও গমন। চলন ও গমন সম্পর্কে আমাদের অল্প বিস্তর কিছু ধারণা আছে। এই যে ধরো আমি এখানে স্টিল দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আমি হাত নাড়াচ্ছি, আমি বোর্ডের দিকে এগোচ্ছি, কিন্তু আমি স্টিল দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার চলন।
আর যখন আমি একটু নাড়াচাড়া করছি সেটা হচ্ছে আমার গমন। তো এক কথায় যখন স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে বা অঙ্গ প্রত্যঙ্গ যখন আমি নাড়াবো স্থির থেকে, সেটা হচ্ছে আমাদের চলন। গমন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের সাথে সাথে যখন সামগ্রিক স্থান পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো গমন। অনেকে হয়তো চলন কথাটা শুনে মনে হবে যে চলছে, এটা মোটেও না। চলন মানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, এবং গমন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন তো বটেই, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের সাথে সাথে একটা সামগ্রিক স্থান পরিবর্তন। তো এখানে একটা কোশ্চেন আমাদের খুব হতে পারে যে গমন তো আমরা বুঝতেই পারছি, গমন মানে সমগ্র প্রাণীকুলের গমন দেখা যাবে, আর চলন উদ্ভিদদের হবে। কিন্তু একটা প্রশ্ন আছে যে এমন একটি উদ্ভিদের নাম করে যার গমন দেখা যায়, এমন একটি উদ্ভিদের নাম করে যার গমন দেখা যায়। আনসার হবে আমাদের কি? ক্লামাইডোমোনাস। ফলবক্স হতে পারে। আর যদি এমন একটা প্রাণীর নাম করে যার গমন দেখা যায় না, গমন প্রাণীর যার দেখা যায় না, সাগর কুসুম। তো আমরা প্রজনন এবং চলন গমন সম্পর্কে জানলাম। তারপর আমরা দেখব আকার আকৃতি সম্পর্কে। আকার আকৃতি, একটা জড়বস্তুর কিন্তু একটা আকার বা নির্দিষ্ট একটা আকৃতি রয়েছে, কিন্তু সজীব বস্তুর সঙ্গে আকার আকৃতির পরিবর্তনটা কোথায়? না, সজীব বস্তুর আকার আকৃতি যদি আমরা দেখি যে সজীব বস্তুর মধ্যে কিন্তু বৃদ্ধি ঘটে। অর্থাৎ আমরা আমাদের মানুষের কথা যদি ভাবি, আমরা ছোট থেকে খাওয়া দাওয়া করছি, আমরা হয়তো খুব ছোট্ট ছিলাম, আস্তে 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 আমরা বড় হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা বৃদ্ধি কথাটা আমরা কিন্তু বলছি, বৃদ্ধি বা গ্রোথ। সুতরাং আমরা ছোট ছিলাম, ছোট থেকে আস্তে আস্তে খাবার দাবার খেয়েছি, আমাদের পুষ্টি হয়েছে, পুষ্টি হয়ে কিন্তু আমাদের চেহারার পরিবর্তন ঘটেছে, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের হাইট বেড়েছে, আমাদের ওয়েট বেড়েছে, এক কথায় আমাদের গ্রোথ হয়েছে। গ্রোথ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আকৃতির পরিবর্তন হয়েছে। সজীব বস্তুর ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, কিন্তু একটা জড় বস্তুর ক্ষেত্রে এমন কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। তাকে যেরকম আকৃতি তৈরি করা হয়, একটা বোর্ডকে আমি যেরকম আকৃতি তৈরি করেছি, বোর্ডটা সেইভাবে হয়েছে। এই বোর্ডটাকে যদি আমি বড় আকৃতি তৈরি করতাম, বোর্ডটা বড় হতো। তাহলে সজীবের সঙ্গে জড় বস্তুর আকার আকৃতির পার্থক্য এটাই। এছাড়াও যদি আমি এরপর পয়েন্ট কথা বলি, পরের পয়েন্টে যদি কথা বলি, তাহলে অভিব্যক্তি। অভিব্যক্তি জিনিসটা কি? না, এভলিউশন। এভলিউশন কি? যে আমাদের যে মানুষ বা আর অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের অভিব্যক্তি ঘটেছে। অভিব্যক্তি ঘটা মানে তাদের অঙ্গ প্রত্যঙ্গের হঠাৎ অঙ্গ প্রত্যঙ্গের নেক্সট হচ্ছে আমাদের অভিব্যক্তি বা ইভলিউশন। ইভলিউশন বা অভিব্যক্তি ব্যাপারটা কি? না, আমাদের সমগ্র জীবকুল বা আমরা মানুষও একটা প্রথমে সরল প্রজাতি ছিলাম, তো সরল থেকে আস্তে আস্তে আমরা জটিলে রূপান্তরিত হয়েছি। আমরা জানি প্রথমে সকলে কিন্তু একটা এককোষী প্রাণী ছিলাম, এককোষী থেকে আস্তে আস্তে বহুকোষীয় হয়েছে। এই যে পরিবর্তনটা, এই যে সরল কোষ থেকে জটিল কোষের উৎপত্তি, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের অভিব্যক্তি বা ইভলিউশন। নেক্সট আমরা যদি বলি মিউটেশনের কথা যদি বলি বা পরিব্যক্তির কথা যদি বলি, পরিব্যক্তি ব্যাপারটা কি? ওই যে অভিব্যক্তি হচ্ছে সমগ্র ব্যাপারটা, যে সরল কোষ থেকে একটা জটিল কোষের উদ্ভাবন হলো, সেটা হচ্ছে অভিব্যক্তি। কিন্তু এই যে সরল কোষ থেকে জটিল কোষের বা একটা সরল জীব থেকে জটিল জীব তৈরি হওয়ার প্রসেসের মধ্যে ভিতরে যে আকস্মিকভাবে জিনের পরিবর্তন ঘটেছে, সেই জিনের পরিবর্তনটাকে আমরা বলবো পরিব্যক্তি বা মিউটেশন। নেক্সট যদি আমরা বলি অভিযোজন। অভিযোজন ব্যাপারটা কি? এই যে আমাদের গ্রীষ্মের পরে শীত আসে, আবার শীতের পরে গ্রীষ্ম আসে, কিন্তু আমরা হয়তো মানে ঠান্ডা পড়ে যায় একটা অনুভব করি, কিন্তু ঠান্ডায় একবার মারা যায় না, বা খুব গরম হয়তো মারা যায় না। আমাদের হয়তো ইলেকট্রিসিটি হঠাৎ চলে গেছে, ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে আমাদের হয়তো শরীরে ঘাম হয়, কিন্তু ঘামের সাথে এমনটা নয় যে আমি একদম পাচ্ছি না। কেউ কেউ হয়তো সেই ব্যাপারটাকে আমরা অ্যাডাপ্টেশন, এই যে অ্যাডাপ্ট করে নেওয়া, অ্যাডাপ্ট করছি। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন, অভিযোজিত হওয়া। অর্থাৎ আমার কাছে হয়তো এখন একটা ছোট বড় বোর্ডের মধ্যে আমাকে তোমাদেরকে ভিডিওটা করতে হচ্ছে, আমার একটা বড় বোর্ড নেই, আমাকে এই ছোট বোর্ডের মধ্যে অ্যাডজাস্ট করে করাতে হচ্ছে। এটা আমার অ্যাডাপ্ট হয়ে গেছে, এটা আমার অভিযোজিত হয়ে গেছে। এই ব্যাপারটা হচ্ছে অভিযোজন। তো সেরকমই অভিযোজনের ক্ষেত্রে আমরা দেখেছি
যে অভিযোজন কখনো জিরাফের যদি আমরা উদাহরণটা ভাবি, যে জিরাফ কি করতো না গাছের বড় বড় ডালগুলো থেকে পাতা ছেড়ে ছেড়ে খেত। তো এইভাবে গলা বাড়াতে জিরাফের গলাটা কিন্তু লম্বা হয়েছে। এটা হলো একটা অভিব্যক্তি। সুন্দরী গাছের ব্যাপারটা আমরা জানি। তো যাই হোক, আমরা কি কি বৈশিষ্ট্যগুলো দেখলাম? প্রয়োজন, চলন গমন, আকার আকৃতি, বৃদ্ধি, অভিব্যক্তি, পরিব্যক্তি, অভিযোজন। পরের পয়েন্টের কথা যদি আমরা বলি, উত্তেজনা। উত্তেজনা ব্যাপারটা কি, বা উত্তেজনা ঠিক না, উত্তেজিতা। উত্তেজিত অ্যাকচুয়ালি উত্তেজনায় সাড়া দেওয়া। উত্তেজনায় সাড়া দেওয়া, আমাদেরকে যদি কেউ চিমটি কেটে দেয় আমরা করে চিৎকার করে উঠবো। তেমনি আমরা লজ্জাবতী গাছের কথা জানি। লজ্জাবতী গাছের পাতাকে যদি আমরা টাচ করি, কি করে লজ্জার মতো করে নুয়ে পড়ে, পাতাগুলো নুয়ে যায়। তো এই যে উদ্ভিদদের কথা বলছি, প্রাণীদের কথা বলছি, কি করছে? উত্তেজনায় সাড়া দিচ্ছে। সেই প্রসেসটাকে আমরা বলবো উত্তেজিতা। এরপর যদি আমরা কথা বলি বিপাক। বিপাক বা মেটাবলিজম। বিপাকের ইংলিশ হচ্ছে মেটাবলিজম। বিপাক ব্যাপারটা কি, যে আমরা বিভিন্ন খাদ্য গ্রহণ করছি, আমাদের খাদ্য গ্রহণের পর কি হচ্ছে? শরীরের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়া করছে। তো সেই বিপাক ক্রিয়াটা কখনো সেই বিপাক ক্রিয়াটা কি কি হতে পারে? কখনো কখনো উপস্থিতি, কখনো আবার অপস্থিতি। দুটো ভাগে আমরা বিপাক ক্রিয়াকে ভাগ করতে পারি। উপস্থিতি বিপাক ক্রিয়া হচ্ছে দেহের শুষ্ক ওজন বাড়বে। যখন দেহের শুষ্ক ওজন বাড়বে সেটাকে আমরা বলবো উপস্থিতি বিপাক, এবং অপস্থিতি বিপাকের ঠিক উল্টোটা, শুষ্ক ওজন হ্রাস হবে। আমরা যদি এক্সাম্পলের কথা ভাবি, আমরা শুষ্ক ওজন বাড়বে, যেমন যদি গাছেরা সার সংশ্লেষ করে, সার সংশ্লেষ করলে তাদের গাছের মধ্যে ফল উৎপাদন হবে। ফল উৎপাদন হওয়া মানে কি? ওয়েট বাড়া। সুতরাং কি? সেটা একটা উপস্থিতি বিপাক। তেমনি আমাদের মানুষের কথা যদি ভাবি, তাহলে আমাদের ক্ষেত্রে পুষ্টিটা হচ্ছে একটা উপস্থিতি বিপাকের উদাহরণ। সেরকমই অপস্থিতি বিপাক শ্বসন। শ্বসনে কি হচ্ছে? আমাদের দেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, সেটা হলো একটা অপস্থিতি বিপাক। তো সর্বোপরি আমরা বিভিন্ন প্রকার যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, সমগ্র বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা জীবন থাকতে গেলে বা একটা সজীব বস্তু হতে গেলে তার ভেতরে এই সমস্ত বিভিন্ন আমাদের প্রক্রিয়াগুলো থাকা দরকার। সর্বোপরি যদি আমরা বলি যে জীবনের বা একটা সজীব বস্তুর মেন কোন জিনিসটা থাকা প্রয়োজন? না, মেন একটা জীবন চক্র থাকা প্রয়োজন। জীবন চক্র বা লাইফ সাইকেল। মানে এই যে আমি একদম আমরা সবাই কি ছিলাম? একটা প্রথমে ভ্রূণ ছিলাম। সেই ভ্রূণ থেকে আমরা কি হয়েছি? আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পর আমরা ধীরে ধীরে বড় হয়েছি। প্রথমে আমাদের শৈশব কেটেছে, তারপর আরো বড় হয়েছি, তারপর আমাদের যৌবন এসেছে, এবং এরপর একটা সময় আমাদের বার্ধক্য আসবে, এবং শেষে গিয়ে আমাদের মৃত্যু হবে। এই যে একটা সাইকেল প্রসেসটা ঘটছে, এই সাইকেলটাকে বলছে জীবন চক্র, যেটা কিন্তু একটা জড় বস্তুর মধ্যে হয় না, সেটা একটা সজীব বস্তুর মধ্যে হয়। তো বন্ধুরা, আমরা একটা সজীব বস্তু এবং একটা জড় বস্তুর মধ্যে পার্থক্য, বা একটা জীবন বলতে কি বুঝি, বা একটা জীবনের বৈশিষ্ট্যগুলো কি হওয়া প্রয়োজন, বা সজীব বস্তুর বৈশিষ্ট্যগুলো কি হওয়া প্রয়োজন, সেটা সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা নিলাম। তো এরপরে আমাদের যে পরের পার্ট, যে আমাদের যে জীবনের উৎপত্তি কিভাবে হলো, বা একটা সজীব বস্তু যে আমরা কথা বললাম, সেই সজীব বস্তু কিভাবে উৎপত্তি হলো, সেই সম্পর্কে ভিডিওটা আমরা এর পরে ভিডিওতে চোখ রাখলে দেখতে পাবো। তো আজ এতদূর পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।